শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ইংরেজি অংশে একটি খুবই গুরুত্বপূর্ণ লেসন সেটা নিয়ে আলোচনা করব। ইংরেজির গ্রামার তোমাকে বুঝতে গেলে এই বেসিক জিনিসগুলো অবশ্যই তোমাকে ধারণা থাকতে হবে, নইলে তুমি ইংরেজি গ্রামার অত ডলেজ ওয়ার্ড তৈরি করা, একটা সেন্টেন্সকে পরে অর্থ করা সঠিকভাবে সেটা বুঝতে পারবে না। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। আমরা জানি ডব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে 9টি। ডব্লিউএইচ ওয়ার্ড কেন বলা হয়? এই 9টি শব্দের মধ্যে শুরুতে ডব্লিউ এবং এইচ রয়েছে। 8টি শব্দের মধ্যে শুরুতে ডব্লিউ এবং এইচ, আর একটি শব্দ হাউ। হাউ এর মধ্যে ডব্লিউ এবং এইচ ওয়ার্ড রয়েছে, কিন্তু প্রথমে এইচ, শেষে হচ্ছে ডব্লিউ। তাহলে ডব্লিউ এবং এইচ এই দুইটি লেটার থাকার কারণে এই 9টি শব্দকে বলা হয় ডব্লিউএইচ ওয়ার্ড। চলো সরি, আমার এই আজকের লেকচারের অংশ হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রামারের জন্য ডব্লিউএইচ ওয়ার্ড। এটা পঞ্চম শ্রেণী থেকে শুরু করে অথবা চতুর্থ শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি স্টুডেন্টের এই জিনিসগুলো জানা দরকার। আর এগুলো জানা না থাকলে তুমি স্মার্টলি অথবা কারেক্টলি ডব্লিউএইচ ওয়ার্ডের ব্যবহার অথবা প্রশ্ন তৈরি করতে পারবে না। দেখো, আমি এখানে ডব্লিউএইচ ওয়ার্ড 9টি ডব্লিউএইচ ওয়ার্ড লিখেছি। এই ডব্লিউএইচ ওয়ার্ডের 9টির অর্থ বাক্যের শুরুতে হবে এই অর্থগুলো। বাক্যের শুরুতে যদি এই ডব্লিউএইচ ওয়ার্ড 9টি যে কোনো একটি থাকে তাদের অর্থ হবে এই অংশগুলো, আর বাক্যের মাঝে যদি থাকে তাদের অর্থ হবে এগুলো। তাহলে তোমাকে একই শব্দ বাক্যের শুরুতে থাকলে এক অর্থ, বাক্যের মাঝখানে থাকলে আরেক অর্থ। তাহলে এটা অবশ্যই জানা দরকার, নইলে তুমি জানো হোর কে বা কারা, তাহলে বাক্যের মাঝখানে যদি থাকে তাহলে তুমি যে কে বা কারা অর্থ করো তাহলে দেখে সেন্টেন্সের অর্থের সাথে মিলবে না। সেজন্য এগুলো জানা খুবই দরকার। তাহলে আমরা প্রথমে লিখেছি হু। হু এর শুরুতে ডব্লিউ এবং এইচ রয়েছে। হোম, ডব্লিউএইচ, হুইচ এরও ডব্লিউএইচ। এই 8টা শব্দের শুরুতে ডব্লিউ, প্রথম 8টি শব্দের শুরুতে ডব্লিউ এবং এইচ রয়েছে। শেষে রয়েছে হাউ। এই হাউ এর প্রথমে শেষে ডব্লিউ, কিন্তু ডব্লিউ এবং এইচ এই লেটার দুটি রয়েছে। এজন্য এগুলোকে বলা হয় ডব্লিউএইচ ওয়ার্ড। এগুলো দিয়ে আমরা প্রশ্ন করে থাকি সাধারণত। তাহলে বাক্যের শুরুতে তাহলে কি অর্থ হবে? চলো, হু। হু যদি বাক্যের শুরুতে থাকে তাহলে একজনকে বোঝালে হবে কে, আর একের অধিককে বোঝালে হবে কারা। এর জন্য হু এর অর্থ হচ্ছে কে বা কারা। বাক্যের শুরুতে তাহলে কে বা কারা। যদি একজনকে প্রশ্ন করা হয়, যদি একজনকে বোঝাতে তাহলে কে, আর একের অধিককে বোঝালে হবে কারা। একইভাবে হু থেকে হুম। হুম অর্থ হলো কাকে বা কাদেরকে। হুজ অর্থ হলো কার বা কাদের। হুইচ অর্থ হলো কোনটি বা কোনগুলো। সাধারণত বস্তুকে প্রশ্ন করতে হুইচ দ্বারা প্রশ্ন করতে হয়। হুইচ অর্থ কোনটি বা কোনগুলো। হয়ার অর্থ হলো কোথায়। কোথায় যে আমরা বুঝি স্থান বা জায়গার নাম। হয়ার অর্থ কখন, এটা সময়কে নির্দেশ করে। অর্থগুলো ভালো করে খেয়াল করলে বুঝবে, এই অর্থের মধ্যে বোঝা যায় যে আসলে এটা কোনটাকে দ্বারা কি প্রকাশ করছে। হয় না তোর কখন, তাহলে কখন অবশ্যই সময় নির্দেশ করে। হওয়াটা তোলো কি, হয় তোলো কেন, হাও তোলো কেমন, কত, কিভাবে। হাও দ্বারা 3টা অর্থ, কেমন, কত, কিভাবে। তাহলে এই যে ডব্লিউএইচ ওয়ার্ড 9টি যদি বাক্যের শুরুতে থাকে তাহলে এই অর্থগুলো হবে। বাক্যের মাঝখানে যদি থাকে, যে বাক্যের মাঝখানে যদি হু থাকে তাহলে হু এর অর্থ হবে যিনি বা যারা। যদি একজনকে বোঝায় তাহলে যিনি, আর একের অধিককে বোঝালে হবে যারা। হুম বাক্যের শুরুতে তাহলে হবে কাকে বা কাদেরকে, কিন্তু বাক্যের মাঝখানে তাহলে হবে যাকে বা যাদেরকে। একজন হলে যাকে, একের অধিক হলে যাদেরকে। হুজ হলো হুজ বাক্যের শুরুতে তাহলে কার বা কাদের, বাক্যের মাঝখানে হলে যার বা যাদের। হুইচ বাক্যের মাঝখানে যদি থাকে তার অর্থ হবে যেটি বা যেগুলো। ব্যক্তি বস্তুকে প্রশ্ন করতে হুইচ দ্বারা প্রশ্ন করা হয়, এবং ব্যক্তি বস্তুর পরিবর্তে যেটি হুইচ ব্যবহৃত হয়, এর জন্য তার অর্থ হবে যেটি বা যেগুলো। হয়ার বাক্যের মাঝখানে যদি থাকে কোথায় বা যেখানে হবে। হয়েন যদি বাক্যের মাঝখানে ব্যবহার তখন হবে কখন বা যখন। হোয়াট বাক্যের মাঝখানে তাহলে কি বা যা বা যেটি বা যাহা হতে পারে, যাহা। হোয়াই বাক্যের মাঝখানে তাহলে হবে কেন, শুরুতে থাকলেও কেন, বাক্যের মাঝখানে থাকলেও কেন। হাউ বাক্যের শুরুতে তাহলে কেমন, কত, কিভাবে। হাউ যদি বাক্যের মাঝেও থাকে তাহলে হবে কেমন, কত, কিভাবে। এটা অর্থ কোনো পরিবর্তন হয় না। হাউ বাক্যের শুরুতে থাকলে যে অর্থ, বাক্যের মাঝখানে থাকলে একই অর্থ হয়। এখন প্রশ্ন হচ্ছে, বাক্যের শুরুতে যদি এই ডব্লিউএইচ ওয়ার্ড 9টি থাকে এগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। সরি, পার্টস অফ স্পিচের 8 প্রকারের মধ্যে একটি প্রকার হচ্ছে প্রোনাউন। এই প্রোনাউনের প্রকারভেদের মধ্যে রয়েছে ইন্টারোগেটিভ প্রোনাউন আর হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো বাক্যের শুরুতে যদি এই ডব্লিউএইচ ওয়ার্ড 9টি যেগুলো একটি থাকে তখন তাদেরকে বলবে ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ এগুলো আমরা প্রশ্ন করব। আর বাক্যের মাঝখানে যখন তারা বসবে, এই একই ওয়ার্ড যখন বাক্যের মাঝখানে বসবে
তখন তাদেরটা এই অর্থগুলো প্রকাশ করবে এবং তাদের নাম হয়ে যাবে তখন রিলেটিভ প্রোনাউন। একই শব্দ বাক্যের শুরুতে থাকলে তখন আপনার ইন্টারোগেটিভ প্রোনাউন, বাক্যের মাঝখানে থাকলে তার অর্থ হবে রিলেটিভ প্রোনাউন, কারণ সে তখন সম্পর্ক তৈরি করে বাক্যের অন্য অংশের সাথে অপর অংশের কি করবে, সম্পর্ক তৈরি করবে। তোমরা এগুলো যখন কমপ্লেক্স সেন্টেন্স পড়তে যাবে তাহলে এই ইন্টারোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউনের মধ্যে তোমরা এগুলো বুঝতে পারবে। তো আমার এই যে আজকের যে লেকচারটা ছিল এটা চতুর্থ শ্রেণী থেকে শুরু করে, বিশেষ করে চতুর্থ পঞ্চম শ্রেণীতে তাদের ডব্লিউএইচ ওয়ার্ড তৈরি করতে হয়, প্রশ্ন তৈরি করতে হয়, এবং এর পরবর্তী 6, 7, 8, 9 যারা রয়েছে তাদেরকেও যে সেন্টেন্সে অর্থ করতে হয়, এই অর্থ জানার জন্য, অর্থকে সঠিকভাবে অর্থ করতে গেলে তা তোমাদেরকে অবশ্যই বাক্যের শুরুতে তাহলে কি অর্থ এবং বাক্যের মাঝখানে তাহলে কি অর্থ করতে হয় এটা অবশ্যই তোমাকে জানতে হবে। তো বাক্যের শুরুতে তাহলে এগুলো বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন, আর বাক্যের মাঝখানে তাহলে হয় রিলেটিভ প্রোনাউন। আর যখন তারা বাক্যের মাঝখানে থাকবে তখন ওই সেন্টেন্সটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স হবে, যেটা যারা 7, 8, 9 যারা আসো তারা অবশ্যই বুঝবে। আর 5, 4 বা 5 যারা রয়েছে তাদের এটা জানার দরকার নেই, তবে সাধারণত জেনে রাখবা যে বাক্যের শুরুতে এই অর্থ, বাক্যের মাঝখানে এই অর্থ। এই ছিল আমার আজকের এই ডব্লিউএইচ ওয়ার্ড নিয়ে, ডব্লিউএইচ ওয়ার্ড 9টি ওয়ার্ড নিয়ে আজকের এই আমার লেকচার। আশা করি এগুলো বুঝতে পেরেছ, আর অবশ্যই বুঝতে হবে, না বুঝতে বারবার দেখে বোঝার চেষ্টা করবে। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যদি তুমি এটা আয়ত্ত করতে পারো তাহলে ইংরেজি গ্রামারের অংশে খুবই ভালো একটি জায়গা তুমি আয়ত্ত করতে পারবে, যদি এই অংশটা আয়ত্ত করতে পারো। দ্যাটস অল ফর টুডে। See you again with another important topic. Till then, Allah Hafiz.